ব্রেকফাস্ট ডান। কাজাকে আজকে বাই বাই বলে আমরা চলে যাচ্ছি স্পিটি ভ্যালির একটা দারুণ আকর্ষণীয় জায়গায়। কোথায় সেটা জানতে হলে তো তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। আজ দিনটা হলো 23শে জুন 2025 আর আমাদের হিমাচল প্রদেশে ঘোরার 7th ডে। কাজাকে বাই বাই বলেই আমরা বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমেই আমরা পৌঁছে যাই পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত একটি মোনাস্ট্রিতে, যেটা তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ। তবে এই মোনাস্ট্রির ভেতরের সব জায়গাকার ভিডিও করার কোনো অনুমতি ছিল না, তাই যতটুকু অনুমতি পেয়েছি ততটুকুই তোমাদের দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে অনেকগুলো রুম ছিল, তার মধ্যে এই রুমটার ভিডিও আমি করেছি পারমিশন পেয়ে। এখানে স্থানীয় কিছু দেবতা আর বিশিষ্ট মানুষের ফটো আছে, আর সামনে মোমবাতি ধূপ জ্বলছে। মোনাস্ট্রি থেকে বেরোতেই আমি চোখের সামনে দেখলাম একদল তিব্বতীয় স্টুডেন্টস নিজেদের মধ্যে কথা বলছে এবং তার সাথে সমানে হাতে তালি দিয়ে যাচ্ছে। বিষয়টি আমাকে যেইমাত্র ভাবালো আমি তৎক্ষণাৎ তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই হাতে তালি দেওয়ার পেছনে একটি বিশেষ মাহাত্ম্য আছে, আর সেটি হলো তাদের মতে আমাদের হাতের তালুতে কিছু নার্ভ আছে যেটা ব্রেনের সাথে সরাসরি সংযুক্ত। তাই ডিবেট করার সময় তারা যখন হাতে তালি দিচ্ছে তখন ব্রেনের সেই নার্ভগুলো উজ্জীবিত হচ্ছে এবং এর ফলে স্মৃতিশক্তি প্রখর হচ্ছে, আর তার জন্য তারা খুব ভালোভাবে ডিবেটের টপিকগুলোকে উপস্থাপিত করতে পারছে। নতুন একটা বিষয়, তাই না বলো? আমি তাই তোমাদেরকেও বিষয়টা সম্পর্কে অবগত করলাম। এখান থেকে রওনা দিয়েই আমরা উপস্থিত হলাম একদম চিচাম ব্রিজের সামনে। এই চিচাম ব্রিজ হলো এশিয়ার সর্বোত্তম ঝুলন্ত ব্রিজ, যা স্পিটি ভ্যালিতে 13,596 ফুট উঁচুতে অবস্থিত। আর এই ব্রিজ কিব্বার এবং চিচাম গ্রামকে সংযুক্ত করেছে। পরিবহনের ক্ষেত্রে এই চিচাম ব্রিজ হলো স্পিটি ভ্যালিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ স্থল এবং পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণ কেন্দ্র। চিচাম ব্রিজ দেখেই আমরা রওনা দিলাম আজকের পেট পুজোর জন্য। তবে রেস্টুরেন্টে পৌঁছাতেই চারিপাশের প্রাকৃতিক পরিবেশ আমাকে এতটাই মুগ্ধ করলো যে আমি খাওয়া ভুলে প্রাকৃতিক পরিবেশটাকে একটু মুঠোফোনে বন্দি করছিলাম। আর এই দেখো আজকের লাঞ্চ, একদম সিম্পল ভেজ ফ্রাইড রাইস আর পনির মাঞ্চুরিয়ান। কপিরাইট ক্লেমের জন্য তো পুরো গানটা দিতে পারছি না, তবে গানের লাইনটা কিতনি বেচैन होके मैं तुमसे मिली तुमको थी क्या खबर थी मैं कितनी अकेली, এই লাইনগুলো কিন্তু এই প্রকৃতির সাথে একদম মিলে যাচ্ছে, তাই না? যতই দেখছি ততই মনে হচ্ছে জীবনে কত কিছু না দেখা থেকে গেছে। পাহাড় আমার কাছে প্রথম নয়, তবে উত্তর ভারত আমার কাছে কিন্তু একদম প্রথম। আর যদি বলো এরকম প্রাকৃতিক পরিবেশের সাক্ষী হওয়ার কথা, তবে এটা আমার কাছে একদম নতুন। আমি অনেক ভিডিওতে দেখেছি, গল্পে শুনেছি স্পিটি ভ্যালির সৌন্দর্যের কথা, কিন্তু আজ যখন নিজের চোখের সামনে দেখছি এত বড় বড় পাহাড়, এত বরফ তার গায়ে, একই সাথে ঝর্ণা, পাহাড়ি রাস্তা, তার মধ্যে দিয়ে গাড়িগুলো চলছে খুব সন্তর্পণে, বুকটা করছে দুরু দুরু, একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, সব মিলিয়ে চোখে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে কিন্তু একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে, আর সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো বিশাল জোরে হাওয়া হচ্ছে, জাস্ট উড়ে যাওয়ার মতো। তার জন্য এত কিছু পরে নিয়েছি। আর আমি এখন চলে এসেছি কুঞ্জুম পাসের কাছে কুঞ্জুম মাতার মন্দিরে। তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি, তার সাথে মায়েরও দর্শন করিয়ে দিচ্ছি। কুঞ্জুম পাস হল হিমাচল প্রদেশের স্পিটি ভ্যালিতে অবস্থিত একটি উচ্চতম পার্বত্য গিরিপথ। এটি অলমোস্ট 14,931 ফুট উঁচুতে অবস্থিত, যা মানালি আর লাহোল থেকে হিমাচল প্রদেশের স্পিটি ভ্যালিতে অন্যতম প্রবেশদ্বার হিসাবে কাজ করে। এখানে দর্শনীয় স্থান বলতে কুঞ্জুম মাতার মন্দির কিন্তু যথেষ্ট পর্যটকদের কাছে একটি আকর্ষণ কেন্দ্র, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। চারপাশে প্রচণ্ড হাওয়া
আর পরিবেশটাও খুব মনোরম। এবারে তোমাদের মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখায়। মন্দিরের সামনেই রয়েছে বুদ্ধের এরকম একটি মূর্তি, আর ভেতরে ঢুকতেই দেখতে পেলাম কুঞ্জম মাতার মূর্তিকে। তবে এর থেকে বেশি কিছু ডিটেলস তোমাদের আমি দিতে পারছি না, কারণ সেখানে আমি লোকাল কাউকে পাইনি যার থেকে আমি আরও কিছু তথ্য পেতে পারি। তার পাশেই ছিল আরও কিছু দেবদেবীর মূর্তি। মন্দির চত্বরে এত জোরে হাওয়া দিচ্ছিল, লিটারেলি সোজা হয়ে দাঁড়িয়ে থাকাই যাচ্ছিল না, আর হাওয়ার শব্দে কানে একেবারে তালা লেগে যাচ্ছিল। মন্দির থেকে হাঁটা পথে বেরোতেই আমি দেখলাম এত সুন্দর অনবদ্য প্রাকৃতিক পরিবেশ, আর সেখানেই আমি দেখতে পেলাম কুঞ্জুম ওয়ার মেমোরিয়াল। এখানে মূলত যে সমস্ত মানুষেরা বা বলা যেতে পারে সৈনিকেরা যুদ্ধে নিজের প্রাণকে বিসর্জন দিয়েছে তাদেরই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, আর তাদের নাম লেখা আছে। এখানে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম আর তারপর আবার রওনা দিলাম। পড়ে গেলে পায়ে লাগবে, পায়ে এদিকে করে হাত তোল, দু হাত তোল, দু হাত তোল, দু হাত তোল, দু হাত। আবার ফিরছে 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 ফিরছে। আর তো দেবো তোকে, দেবো, লাগবে না তো? গুড়ঝুড়ি পরক তো পায়ে। গাড়ির মধ্যে যে গানই চলছে আমি যেন এই প্রকৃতির সাথে তার মিল পেয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে হৃদয় তো এই প্রকৃতিকে আমি দিয়েই দিয়েছি, আর তার সাথে এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমার প্রাণটা যদি বিলীন হয়ে যায়, তাহলে এর থেকে সুখী মৃত্যু আর বোধহয় কিছু হতে পারে না। তবে দেখো, প্রকৃতি যেমন অমায়িক সুন্দর, তার পাশাপাশি কিন্তু ভয়ঙ্করও বটে। আর এরই একটা ছোট্ট নিদর্শন আমরা এখন পেতে চলেছি। বেশ ভালোভাবেই যাচ্ছিলাম, হঠাৎ একটা বাধা সৃষ্টি হলো। আর সেটা কি বলো তো? এই যে দেখছো পাহাড়ি রাস্তাটা দেখো ভীষণই ন্যারো, আর তার মাঝে প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে পড়েছে, আর রাস্তার ওপর দিয়ে ঝর্ণা নেমে গেছে। ওপরে পাহাড়ের ওপর থেকে ঝর্ণা নামছে, আর সেটা কেটে এই রাস্তার ওপর দিয়ে আবার নিচে নেমে যাচ্ছে। আর এই দিকে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এই যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছ, এটার চাকাটা কোনোভাবে ঝর্ণার জলটা যেখান দিয়ে পাস করছে সেখানে একটা গর্ত সৃষ্টি হয়েছে, সেখানে দেবে গেছে। এরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে গাড়িটা দাঁড়িয়ে আছে। আর সেই গাড়িটার ওই পাশে যেটুকু জায়গা আছে, মানে ডান দিকে, সেখান দিয়ে যে কটা গাড়ি পাস করতে পারছে, যার সাইজগুলো একটু ছোট, তারা পাস করছে, আর বাদবাকি বড় গাড়িগুলো যারা পারছে না তারা দাঁড়িয়ে পড়ছে। এখানে একটা কথা বলে রাখি, পাস করতে গেলে কিন্তু ড্রাইভারকে যথেষ্ট নিপুণ হতে হবে। এই যে দেখো আমাদের গাড়িটা এবার পাস করছে, এখানে কিন্তু জলের স্রোতটা মারাত্মক, তাই ড্রাইভার যদি পারদর্শী না হয় তাহলে কিন্তু আর বাকিটা বললাম না। আর এখানেই বলে রাখি, আমাদের ড্রাইভার ছিল ধুম সিং। নামটা যেমন ধুম, কাজেও ধুম। সো আমরা এখন কাজা থেকে চলে এসেছি চন্দ্রতাল লেকের ধারে। লেকটা এখান থেকে আরেকটু যেতে হবে, এখানে একটা ভ্যালি মতো আছে, সবাই দেখতেই পাচ্ছ টেন্ট করে থাকে। ভীষণ একটা অন্যরকমের অ্যাডভেঞ্চারাস ব্যাপার। যথেষ্ট ঠান্ডা, কিন্তু ততটাও ঠান্ডা না। আমরা মানে অনেকে শুনেছিলাম যে এখানে নাকি আসলে খুব ঠান্ডা লাগবে, শ্বাসকষ্ট হবে, তবে আমার কোনো শ্বাসকষ্ট হচ্ছে না। আর ঠান্ডা আছে, তবে মারাত্মক ঠান্ডা নয়। আমি যখন সহ্য করতে পারছি তখন সবাই সহ্য করতে পারবে। মোটা কোট, টুপি,
তারপরে সোয়েটার এসব পরে থাকলে কোনো অসুবিধা হয় না, অ্যাটলিস্ট আমার তো হচ্ছে না। আর আমার প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগে, আমার অ্যালার্জি অ্যান্ড অ্যাস্থমার প্রবলেম আছে। তো আমি যখন এখানে মানিয়ে নিতে পারছি, আমি শিওর যে সবাই পারবে। আর এখনকার ভিউটা দারুণ লাগছে, জীবনে প্রথম একটা এক্সপিরিয়েন্স এরকম। তোমরা কখনো আসলে তোমাদেরও খুব ভালো লাগবে। টেন্টের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। আর তোমরা তো দেখলেই যে কিছুক্ষণ আগে একটা গাড়ি ভেসে গেছিলো টায়ারটা, তার জন্য অনেকটা দেরি হয়ে গেল আমাদের। বেশ কিছু ফটো তোলবার ইচ্ছা ছিল, সেটা হলো না। দেখা যাক, আজকে রাতটা তো এখানে কাটাবো, কালকে সকালটা আবার নতুন করে সুন্দর করে শুরু করব। তো চলো তোমাদের এবার এখানকার ভিউটা একটু দেখিয়ে দিই। সো দেখলে তো তোমরা টেন্টটা, তোমরা কিন্তু ভেবো না এইটুকুই ভ্যালি জুড়ে টেন্ট, এটা কিন্তু অনেক বড় ভ্যালি, অনেকটা জায়গা জুড়ে প্রচুর টেন্ট রয়েছে। আর প্রত্যেকটা গ্রুপ অফ টেন্টের কিন্তু এক একটা করে নাম আছে। আমাদের টেন্টের গ্রুপটার নাম যেমন সাক্কা টেন্ট, তার মধ্যে 10-12টা টেন্ট আছে, আই গেস তার বেশিও হতে পারে। তো এখানে যদি তোমরা স্টে করতে চাও, তোমরা যার সাথে বুকিং করবে তাকে বলতে হবে, সে সব কিছু অ্যারেঞ্জ করে দেবে, তোমাদের অনেক কিছু সে বলে দেবে, সেইভাবে তোমাদের আসতে হবে। আর তোমাদের যে টেন্টের নাম বলে দেবে, সেই নামটা তোমাদের খুঁজে বের করে সেখানে চলে আসতে হবে। আর একটা জিনিস বলি, সেটা হলো এখানে ঠান্ডাটা ঠিকঠাক, মানে আমাদের কৃষ্ণনগরে জানুয়ারি মাসে যদি কেউ রাত 2টোর সময় রাস্তায় বেরোয়, তাহলে তার যেমন ঠান্ডা লাগবে, এখন বাজে সন্ধ্যে 7:30, এই 7:30 কি 7:45 হবে, ঠিক তেমন ঠান্ডা লাগছে। তবে এখানকার হাওয়াটা খুব বেশি হয়, মানে প্রচণ্ড জোরে হাওয়া দেয়, এই হাওয়ার জন্য ঠান্ডাটা বেশি লাগে। তো আমি তোমাদের বলবো একদম ঘাবড়াবে না। এখন যেমন হচ্ছে জুন মাস, আজকে সম্ভবত জুনের 22-23 তারিখ হবে, আমি সঠিকটা ভুলে গেছি। তো এখন এরকম ওয়েদারে না তোমরা ঘুরে আসতে পারো। আর শীতকালে তো জায়গাটা বন্ধ থাকে, আমি শুনেছি এই টাইমটা বেশ ভালো, এই টাইমটার শীতটা কিন্তু সহ্য করতে পারবে, মানে আমি যখন সহ্য করতে পারছি তোমরা সবাই সহ্য করতে পারবে, একদম ভয় পাবে না। আমি তোমাদের বলছি, আমি তোমাদের অ্যাসিওর করছি, সত্যি খুব একটা কোনো প্রবলেম হয় না। সাথে কর্পূর রাখবে, ইনহেলার রাখবে, মাঝে মাঝে একটু চড়াই উঠতে গিয়ে হালকা একটু হাঁপাতে পারো, একটু কর্পূর নাকে টেনে নেবে, একটু ইনহেলার নেবে, ঠিক হয়ে যাবে, কোনো ভয়ের কিছু নেই। জাস্ট আসো, উপভোগ করো। খোলা আকাশের নিচে চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, সব জায়গাতে মাঝে মাঝে হচ্ছে টেন্ট, আর টেন্টের মধ্যে হচ্ছে তুমি একটা রাত কি 2টো রাত কাটাবে, সেটা তোমাদের উপর নির্ভর করবে। দারুণ এক্সপিরিয়েন্স, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তোমরা প্লিজ আসবে, কোনো ভয় পাবে না। এবারে চলো তোমাদের টেন্টের ভেতরটা দেখায়। একদমই সিম্পল হয়, আমার তো কোনো ধারণা ছিল না, অভিজ্ঞতা ছিল না, এই প্রথম টাইম। একটা বেড দিয়েছে, আর কি বা দেবে, এটা তো একটা টেন্ট মাত্র। একটা লাইট জ্বলছিল ওপরে, আর নির্দিষ্ট একটা টাইম ছিল, সেটা সম্ভবত রাত 9টা লাইট অফ হয়ে যাবে। তো আমাদের সমস্ত ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছিল, আর এখানে আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখেছিলাম টেন্টের মধ্যে। বাইরে খুবই হাওয়া দিচ্ছিল। এবার চলো তোমাদের টয়লেটটা দেখায়। তো চেনটা খুললেই এটা হলো টয়লেট। টয়লেটে একটা বেসিন রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, কোমোড রয়েছে। তো অ্যাডজাস্ট করে তো থাকতেই হবে, এর থেকে তো তোমরা এখানে আর বেশি এক্সপেক্ট কিছু করতে পারো না। টেন্টের মধ্যে আর কি পাওয়া যায়। তো লাইফে প্রথম টাইম আমার এক্সপিরিয়েন্স হলো। হাই বল দো। हाय बाय चाय पीना मैडम হ্যাঁ হ্যাঁ, পিনা হ্যাঁ। প্রত্যেকটা নির্দিষ্ট টেন্টের গ্রুপের একটা করে ডাইনিং হল ছিল। আমাদের যেমন সাক্কা গ্রুপ, আমাদের ছিল এটা ডাইনিং হল। এখানে আমরা সবাই মিলে বসে রাতের খাবারটা খাবো। আপাতত আমি ফ্রেশ হয়ে 1 কাপ দুধ চা নিয়ে বসেছি। বাইরে একেবারে কনকনে ঠান্ডা হাওয়া, এতটাই ঠান্ডা হাওয়া যেন গায়ে সূচের মতো বিচ্ছে, আর জলটা বরফ গলা ঝর্ণার জল, মারাত্মক ঠান্ডা, সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না। আর এই দেখো খুব সুন্দরভাবে রাতে খাবারের জন্য ডিশ গ্লাস সব সাজানো আছে।
নিজেরা নিজেদের পছন্দের মতো থালা নিতে হবে, গ্লাস নিতে হবে, আর বুফে সিস্টেম খাবারটা নিয়ে নিতে হবে। একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিল, তার মধ্যেই সকলকে ডাইনিং হলে উপস্থিত হয়ে খেয়ে নিতে হবে, কারণ রাত 9টার পর আর কিন্তু কোথাও লাইট জ্বলবে না। আর এরকম একটা জায়গা তো, এখানে তো সারা রাত ওইভাবে লাইট জ্বলতে পারে না, তাই এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। এই টেন্টে থাকতে গেলে কিন্তু তোমাদের সেটা অবশ্যই মানতে হবে। ডিনারে কিছু আইটেম ছিল, মূলত ভেজ আইটেমই ছিল। সেখান থেকে আমি নিয়েছিলাম ভাত, ডাল, আর এখন নিচ্ছি মিক্সড ভেজ। আর কি ছিল আমার ঠিক মনে নেই, তবে আমার এইটুকু মনে আছে, ডাল আর মিক্সড ভেজ নেওয়ার পর আমি নিয়েছি সিমুই পায়েস, কারণ সিমুই পায়েসটা কিন্তু আমার বরাবরই খুব পছন্দের, তাই ওটাকে আমি বাদ দিতে পারি না। আর সিমুই পায়েস কিন্তু এখানেও বেশ খেতে আমার ভালো লেগেছিল। বলতেই পারি যে প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই টেস্টি ছিল। আমি তো অতটা নন ভেজিটেরিয়ান এরকম নই, মানে ভেজ খাবারই আমার বেশি পছন্দ, তাই আমার কিন্তু খুব ভালো লেগেছে। তবে যারা নন ভেজিটেরিয়ান তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, তবে একটাই তো রাতের ব্যাপার, আমরা এক রাতের জন্যই চন্দ্রতাল লেকে ছিলাম, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। যাই হোক, আমি আমার পছন্দের মতন খাবার নিয়ে নিয়েছি। এবার ডাইনিং টেবিলে আমি বসে পড়ে বেশ জম্পেশ করে আরাম করে খাবারটা খাবো। তবে আমি একটু ভয়ে ভয়ে খাচ্ছিলাম, কারণ খাওয়ার পরে হাতটা যে ধুতে হবে সেটা কিন্তু মারাত্মক একটা ভয়ের ব্যাপার, কারণ একেবারে কনকনে বরফের মতো জল। যাই হোক, এটাই হলো আজকে আমার ডিনার, আর এই হলো ডিনারের মেনু। সো এখন বাজে রাত 10টা, আর আমি টেন্টের মধ্যে বসে আছি, এর তলায় ঢুকে পড়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি। আর এখন এখানকার তাপমাত্রা হলো 1 ডিগ্রি, বাইরে ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে, তবে ঠান্ডাটা কিন্তু এমন নয় যে সহ্য করা যাচ্ছে না। টেন্টের মধ্যে কিন্তু একদমই ঠান্ডা সেরকম লাগছে না। আর আমি ভালো করে নিজেকে তো কভার করে নিয়েছি, জ্যাকেট পরে, স্টোল দিয়ে, এরম টুপি পরে, তারপরে কানে হেডফোন দিয়ে। তো এই সমস্ত পরে আমি বাইরে মাঝে মাঝে যাচ্ছি, হাঁটাচলা করছি, খুব একটা অসুবিধা সত্যি হচ্ছে না, ভয়ের কোনো কারণ নেই। সাথে তো অক্সিজেন সিলিন্ডার আছে, কিছু এসেনশিয়াল মেডিসিনস আছে, ইনহেলার আছে, নাকের ড্রপ আছে, তো যেগুলো খুব দরকারি জিনিস সেগুলো তোমরা তোমাদের সাথে ক্যারি করো, ভয় পেও না। এখানে অবশ্যই আরামসে থাকতে পারবে, এরকম নয় যে চন্দ্রতাল লেকে টেন্টের মধ্যে থাকা যায় না, শরীর খারাপ করে, এরকম ভয় পাবে না। আমি যখন পারছি তোমরাও পারবে। আর এখন টেন্টের মধ্যে আছি, একটু পরেই লাইট অফ করে দেবে, একদম ঘুমিয়ে যাব। আবার কালকে সকালবেলা উঠে আরও একটা নতুন দিন শুরু হবে, অনেক নতুন নতুন জায়গাতে যাব, আর অবশ্যই তোমাদের সেগুলো আমি দেখাবো। তো এখন আমি ঘুমিয়ে পড়ি।